বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রযুক্তি নির্ভর অবকাঠামো প্রকল্প এখন শেষ ধাপের অপেক্ষায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আগামী মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার পরিকল্পনা রয়েছে। আর সেটি সফল হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাবে। কিন্তু এই অর্জনের পেছনে রয়েছে অসংখ্য প্রশ্ন, বিতর্ক, উদ্বেগ এবং অর্থনৈতিক হিসাব। সত্যিই কি রূপপুর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন যুগের সূচনা করবে, নাকি এটি হয়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল ঋণের বোঝা? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করি। প্রথমে আসা যাক প্রকল্পের বর্তমান অবস্থায়। প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে শত শত নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা। প্রথম ধাপের 2046টি এবং দ্বিতীয় ধাপের 90টি পরীক্ষার মধ্যে অধিকাংশই সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন বাকি রয়েছে সবচেয়ে স্পর্শকাতর কয়েকটি পরীক্ষা। এগুলো সফল হলেই শুরু হবে নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিশন বা বিভাজন প্রক্রিয়া। সেই বিক্রিয়া বা প্রক্রিয়ায় উৎপন্ন তাপ পানি ফুটিয়ে বাষ্প তৈরি করবে। বাষ্প ঘুরাবে বিশাল টারবাইন, আর সেখান থেকেই উৎপাদিত হবে বিদ্যুৎ। অনেকেই ভাবছেন ডিসেম্বরেই হয়তো পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাবে। বাস্তবতা কিন্তু ভিন্ন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনোই তাড়াহুড়ো করে চালু করা যায় না। বিশ্বের প্রতিটি নিউক্লিয়ার প্ল্যান্ট ধাপে ধাপে কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে চালানো হয়, কারণ এখানে সামান্য ভুলের মূল্য হতে পারে বিপর্যয়কর। তাই 7 থেকে 8 মাস পরীক্ষামূলক উৎপাদন চলা খুবই স্বাভাবিক। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া একটি ধাপও এগোনোর সুযোগ নেই। ফলে আগামী বছরের আগে পূর্ণ 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা অনেক কম। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, ব্যবহৃত পারমাণবিক জ্বালানির কি হবে? অনেকের ধারণা এই তেজস্ক্রিয় বর্জ্য বাংলাদেশেই থেকে যাবে। বাস্তবে বিষয়টি ভিন্ন। বাংলাদেশ ও রাশিয়ার 2017 সালের চুক্তি অনুযায়ী ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় ফিরিয়ে নেবে, তবে ব্যবহারের পরপরই নয়। প্রথমে প্রায় 10 বছর বিশেষ কুলিং পুলে নিরাপদভাবে সংরক্ষণ করা হবে, যাতে এর তাপমাত্রা ও তেজস্ক্রিয়তা কমে আসে। এরপর আন্তর্জাতিক নিরাপত্তা মান মেনে বিশেষ জাহাজে রাশিয়ায় পাঠানো হবে। সেখানে পুনঃ প্রক্রিয়াজাত করে উচ্চ তেজস্ক্রিয় অংশ গভীর ভূগর্ভে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। অর্থাৎ পারমাণবিক বর্জ্যের দীর্ঘমেয়াদী দায়ভার বাংলাদেশের নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্বালানির সরবরাহ। রূপপুরের পুরো জীবনচক্র জুড়েই জ্বালানি সরবরাহের বাধ্যবাধকতা রয়েছে রাশিয়ার টিভিইএল কোম্পানির। প্রথম 3 বছরের জ্বালানি মূল প্রকল্প ব্যয়ের মধ্যেই অন্তর্ভুক্ত। ভবিষ্যতে জ্বালানির দামও সম্পূর্ণ বাজারের উপর নির্ভরশীল নয়। চুক্তিতে একটি মূল্য নির্ধারণের সূত্র এবং সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে, যাতে আন্তর্জাতিক বাজারে ইউরেনিয়ামের দাম অস্বাভাবিক বেড়ে গেলেও বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ না পড়ে। এমনকি বাংলাদেশ চাইলে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থাও বিবেচনা করতে পারবে। এখন আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে, প্রকল্পের ব্যয়। শুরুতেই যে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল সেটি কাগজে কলমে না বাড়লেও বাস্তবে বাংলাদেশি টাকায় ব্যয় অনেক বেড়েছে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রকল্পটি 3.5 বছর পিছিয়ে যায়। ফলে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2028 সালের জুন পর্যন্ত করা হয়েছে। ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় দেশীয় মুদ্রার মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,38,686 কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। কিন্তু সমর্থকদের যুক্তি হলো এই প্রকল্পের প্রকৃত মূল্য বোঝা যাবে আগামী 50 থেকে 60 বছরে, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় অনেক বেশি হলেও একবার চালু হয়ে গেলে এর জ্বালানি ব্যয় তুলনামূলকভাবে খুবই কম। কয়লা, তেল কিংবা এলএনজির মতো প্রতিনিয়ত বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করতে হয় না। বিশেষজ্ঞদের মতে রূপপুর সময়মতো চালু হলে প্রতি বছর প্রায় 100 কোটি ডলারের জ্বালানি আমদানি খরচ সাশ্রয় করা সম্ভব হতে পারে। অর্থাৎ দীর্ঘমেয়াদে এটি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এবার প্রশ্ন, তাহলে কি বিদ্যুতের দাম কমে যাবে? এর সরাসরি উত্তর এখনও নেই, কারণ প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারণ হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তির সময় সেটি চূড়ান্ত হবে। তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে বড় খরচ শুরুতেই, উৎপাদনের সময় নয়। ফলে দীর্ঘমেয়াদে প্রতি ইউনিট উৎপাদন খরচ প্রতিযোগিতামূলক পর্যায়ে নেমে আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় গ্রিড। এত বড় একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ গ্রহণ করার সক্ষমতা কি বাংলাদেশের আছে? পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ বলছে জাতীয় গ্রিড প্রস্তুত, তবে একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে, যার নাম স্পিনিং রিজার্ভ। অর্থাৎ যদি কোনো কারণে রূপপুর হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ অন্য উৎস থেকে সরবরাহ করার সক্ষমতা থাকতে হবে, যাতে সারা দেশে ব্ল্যাকআউট না হয়। এই ব্যাকআপের জন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সচল রাখা জরুরি, কিন্তু দেশে গ্যাস সংকট থাকায় বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং। যদিও শুরুতে কম ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের কারণে বড় ঝুঁকির আশঙ্কা কম, সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ অর্থনীতির একটি বড় পরীক্ষা। বিশ্বের অনেক দেশ পারমাণবিক শক্তিকে কার্বন মুক্ত বিদ্যুতের অন্যতম প্রধান উৎস হিসেবে দেখছে। আবার একই সঙ্গে নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যয়ের কারণে সমালোচনাও রয়েছে। বাংলাদেশের জন্য একই বাস্তবতা প্রযোজ্য। যদি নিরাপত্তার একটিও ধাপে আপোষ না করা হয়, দক্ষ জনবল তৈরি করা যায় এবং সুশাসনের মাধ্যমে প্রকল্প পরিচালিত হয়, তাহলে রূপপুর হতে পারে দেশের জ্বালানি খাতে একটি ঐতিহাসিক মাইলফলক। আর যদি ব্যবস্থাপনায় ব্যর্থতা, রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা রক্ষণাবেক্ষণে অবহেলা দেখা দেয়, তাহলে এই একই প্রকল্প ভবিষ্যতে বড় আর্থিক ও প্রযুক্তিগত বোঝায় পরিণত হতে পারে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি দ্রুত নয়, নিরাপদভাবে। কারণ পারমাণবিক প্রযুক্তিতে সাফল্যের আসল মাপকাঠি কত দ্রুত বিদ্যুৎ উৎপাদন হলো সেটি নয়, বরং কতটা নিরাপদভাবে কয়েক দশক ধরে সেই বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা গেল, সেটি ইতিহাস নির্ধারণ করবে।